সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের লাইভ ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে প্রবেশ করেন। সবাই ক্লাসে প্রবেশ করেন, আমাদের হাতে সময় খুবই কম। আমরা গত ক্লাসের যে সাক্ষ্য আইনে মাত্র আমরা 2টা ক্লাস করছি, সেই 2টা ক্লাস আমরা রিভিশন দিব আগে, তারপর আমরা নতুন ক্লাস শুরু করব। ছোট একটা কারণে আমার মন খারাপ, তাই একটু দেরি হইল ক্লাস শুরু করতে। সবাইকে ধন্যবাদ। সবাই দ্রুত ক্লাসে প্রবেশ করেন। আমাদের কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আবেদন অলরেডি চাইছে, নামের তালিকা চাইছে, সেখান থেকে আমাদের প্রত্যেকের নামের তালিকা দিয়ে দেবেন। প্রত্যেকে ইউনিটে চাইছে, মেজো অফিসের নামের তালিকা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার নাম্বার দিয়ে দেবেন। আপনার সার্ভিস বুক আপডেট করা হবে, তারপরে কিছুদিন পরে অনলাইনে আবেদন চাইবে, তখন আপনি আবেদন করবেন। এখন আমরা কি পড়ব বলেন? পড়ার মতো কিছু আছে? এই সাক্ষ্য আইন তো সবই আপনারা পারেন। আপনারা পারেন না এমন কিছু আছে? আমার তো মনে হয় আপনারা সবই পারেন। তারপরেও আমার ছোট মাথায় যা আছে সেইটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই মুহূর্তে পড়তেছি সাক্ষ্য আইন, 1872 সালের আইন, 11টা অধ্যায়, 166টি ধারা। এখন 3 ধারাতে কিছু সংজ্ঞা আছে: সাক্ষ্য, সাক্ষী, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। They are making noise in my room. সাক্ষ্য, সাক্ষী, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। দলিল, তারপর ডিজিটাল রেকর্ড, প্রমাণিত, অপ্রমাণিত, মিথ্যা প্রমাণিত, এই সংজ্ঞাগুলো আপনারা দেখে নেবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়টা হচ্ছে মূল যে অপরাধটা, সেইটা বিচার, অর্থাৎ যেটা নিয়ে সরাসরি বিচার করা হচ্ছে। আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে সকল উপাদান দিয়ে অপরাধটা সংগঠিত হয়েছে, অর্থাৎ যেটা বিচার্য বিষয়ের সম্পর্কে আদালতকে একটা সিদ্ধান্ত নিতে আর কি সহায়তা করবে। লাঠি দ্বারা খুন করা হয়েছে, এইটার মাধ্যমে ওই খুনের কাছে আমরা পৌঁছাতে পারবো। তাই খুনটা হচ্ছে বিচার্য বিষয়, আর লাঠি দ্বারা খুন করেছে, লাঠিটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। 4 ধারা অনুমান করতে পারে, অনুমান করবে চূড়ান্ত প্রমাণ। মে প্রিজাম, শ্যাল প্রিজাম, কনক্লুসিভ প্রুফ।
আপনি আদালতে গেলে কোনো মামলার বিষয়ে সর্বোচ্চ 2টা বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন, হয় বিচার্য বিষয় নইলে প্রাসঙ্গিক বিষয়। এর বাইরে আপনি কোনো বিষয়ে আপনি ওখানে যাইয়া যে সেই যে আপনি কাহিনী শুরু করবেন, এটা সেটা মানে ইনিয়ে বিনিয়ে এইটা বলবেন ওইটা বলবেন, নো। আদালত বলছে এত ফাও কথা শোনার সময় নাই। আপনি শুধুমাত্র 2টা বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন, হয় সেটা হবে বিচার্য বিষয় অর্থাৎ মূল যে অপরাধটা যেটা নিয়ে বিচার চলতেছে সেইটা সম্পর্কে বলতে পারবেন, নইলে মূল অপরাধটা যে সকল উপাদান দিয়ে ঘটেছে সেই সকল বিষয় অর্থাৎ প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলতে পারবেন। ছয় ধারা যে সমস্ত ঘটনা একই কাজের অংশ, একটা বড় যে কাজ সেটার মধ্যে যে ছোট ছোট কাজগুলো সবই প্রাসঙ্গিক হবে। 7 ধারা ঘটনাস্থলের আলামত, আমাদের 7 ধারাতে কোনো বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম অর্থাৎ যে কারণে ঘটনাটা ঘটছে এই কারণটা আদালতে প্রাসঙ্গিক হবে। ঘটনা ঘটার পর যে পরিণাম হয়েছে, ধস্তাধস্তির ফলে মাটিতে চিহ্ন, রক্ত পড়েছে, চুল পড়েছে, রক্তমাখা জামা পরে আছে, ছেঁড়া জুতা পরে আছে, 1 টাইপস অফ আলামত, এই সমস্ত কিছু প্রাসঙ্গিক হবে, আদালতে গ্রহণযোগ্য হবে 7 ধারাতে। 8 ধারাতে একটা মানুষ অপরাধ করার আগে কয়েক ধরনের তার সাইন থাকে। সে প্রথমে একটা পরিকল্পনা করে, তারপর প্রস্তুত হয়, সমস্ত কিছু আয়োজন করে, তারপর অপরাধটা করার আগ মুহূর্তে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং অপরাধ করার পরে যে তার বডি ল্যাঙ্গুয়েজ, উদ্দেশ্য, অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ এবং পরবর্তী আচরণ, এই সমস্ত কিছু প্রাসঙ্গিক হবে। সমস্ত কিছু প্রাসঙ্গিক হবে। বলেছিলাম যে 4 দোকানে বসে আছেন 5 জনে, হঠাৎ একজনে এসে বলল যে গতকাল ওই বাড়ির যে গরু চুরি করছে সেই চোরকে ধরার জন্য পুলিশ আসতেছে। হঠাৎ 5 জনের একজনে উঠে দৌড় দিল। এখন আদালত তাহলে ধরে নিতে পারে যে সবাই বসে আছে, ও কেন দৌড় দিল উঠে, পুলিশের কথা শুনে ও কেন দৌড়ে পালালো, তার মানে ও অপরাধের সাথে সংশ্লিষ্ট আছে। এটা কি অপরাধ করার পরবর্তী আচরণ। আপনি একজনকে বিষ খাওয়াইয়া মেরেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আপনি তো বলেন যে না আমি একে বিষ খাওয়াই নাই, তাহলে যে বিষটা খাওয়ানো হয়েছে, যেদিন বিষ খাওয়ানো হয়েছে তার আগের দিন আপনি দোকান থেকে এই বিষটাই কিনেছিলেন, সেই দোকানের সিসিটিভি ফুটেজ আছে যে আপনি সেই দোকানে গিয়ে বিষটা কিনে আনছিলেন, তখন আদালত ধরে নিতে পারবে। তাহলে পূর্ববর্তী আচরণ হিসেবে ধরে নিতে পারবে যে হ্যাঁ আপনি এই বিষটা কিনে আনছেন, আপনি ওকে খাওয়াইছেন, আপনি ওই লোককে হত্যার উদ্দেশ্যে বিষটা ক্রয় করেছেন। তাহলে একটা পূর্ববর্তী আচরণ, পরবর্তী আচরণ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। সাক্ষ্য আইন বুঝলে, সাক্ষ্য আইনের যে ধারাগুলা একদম সহজ। সাক্ষ্য আইনের প্রশ্নের উত্তর হয় এতটুকু, মাত্র এতটুকু, বেশি বড় উত্তর হয় না। সাক্ষ্য আইনের বিষয়ে যে প্রশ্নটা আপনার ধরতে হবে, বুঝতে হবে। ঘটনা অর্থাৎ ঘটনার বিষয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলো আদালতে প্রাসঙ্গিক। কোনো একটা ঘটনার বিষয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ আদালত গ্রহণ করবে। ব্যাখ্যা বিশ্লেষণটা কি আসলে আপনি যদি একবার বুঝতে পারেন, দেন আপনি নিজেই উদাহরণ তৈরি করতে পারবেন।
আপনি নিজেও উদাহরণ তৈরি করতে পারবেন। আপনি নিজেও উদাহরণ তৈরি করতে পারবেন। তাহলে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে পাশের বাসায় একটা খুন হয়েছে, এই খুন হওয়ার পরেই আপনি হঠাৎ ওই সময় ঢাকা চলে গেলেন। এখন আপনাকে সবাই সন্দেহ করে আসামি দিয়েছে যে এই খুনের পরেই ও কেন ঢাকা চলে গেল, ওকে আর পাওয়া যাচ্ছে না। তখন আপনি আদালতে এসে যদি ব্যাখ্যা করতে পারেন যে ঠিক আছে আমি খুন হওয়ার পরেই ঢাকা গেছি, কিন্তু আমার ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছে, এমার্জেন্সি ফোন করছে, তাই আমি কাউকে কিছু না বলেই হঠাৎ আমি চলে গিয়েছি। এই যে ব্যাখ্যাটা, এটা যে যৌক্তিক একটা ব্যাখ্যা হয়, সেটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। মামলার কপি, এজাহারের কপি, জেনারেল ডায়েরির, জিডির কপি, এইগুলাই কিন্তু সবকিছুর ব্যাখ্যা থাকে। তো এইগুলাও কিন্তু এই ৯ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। ১০ ধারাতে হচ্ছে অভিন্ন অভিপ্রায়, মানে প্রত্যেকটা লোকের, অনেকজন লোকে মিলে একটা কাজ করার জন্য ষড়যন্ত্র করতেছে, কাজটা এখনো হয় নাই। অভিন্ন অভিপ্রায় সম্পর্কে ষড়যন্ত্রকারীদের কাজ বা কথা বা কাজ যখন প্রাসঙ্গিক। ১০ জনে মিলে একটা অপরাধ করবে, তার ষড়যন্ত্র করতেছে। একজনে টাকা দিল, একজনে মিটিং করার জন্য ঘর দিল, একজনে এইটা করলো, একজনে খোঁজখবর নিল। এই সবাই মিলে একটা অপরাধের জন্য, ষড়যন্ত্রের জন্য কাজ চলতেছে। তাহলে প্রত্যেকে যা যা করেছে, প্রত্যেকের বিরুদ্ধে আদালতে সেটা গ্রহণযোগ্য হবে, সেটা প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক মানে গ্রহণযোগ্য। এতে ১ থেকে ১০। রাজশাহী শহরে একটা বম বিস্ফোরণ করা হবে। তো ঢাকা থেকে একজন বোম ক্রয় করলো, রাজশাহীর এক বন্ধু আছে, সে ওইখানে জায়গাটা পরিদর্শন করলো। বরিশালের একজন, সেও যুক্ত হলো, সে টাকা দিল, অন্য একজনে এই দিল। তাহলে এই সবাই মিলে যখন কাজটার ষড়যন্ত্র করতেছে, এই অবস্থায় ধরা পড়লে তখন এই বম ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে, পথে পুলিশে মনে করেন বোমসহ আটক করলো। এখন বম পাওয়া গেছে একজনের কাছে, এখন ও বাকি লোকদের নাম বলে দিয়েছে, স্যার এই বোম কিন্তু আমি একলা ব্লাস্টিং করার জন্য যাচ্ছি না, আমার সাথে আরো ৫ জন আছে, বাট দে আর নট প্রেজেন্ট রাইট নাও উইথ মি। তারা আমার সাথে নাই, কিন্তু তারা পয়েন্টে পয়েন্টে আছে, এক জায়গায় গিয়ে আমরা একত্রিত হব। ওর কথা মতো ওই যে অপরাধের দুষ্কর্মের সহযোগী রাজসাক্ষী হয়ে ও সবার কথা স্বীকার করলো। স্বীকার করার পরে বাকি লোকদের ধরা হলো। ধরার পরে তারা বলবে, স্যার আমাদের কাছে তার বোম পান নাই, আমরা তো কোনো কিছুই জানি না, উই আর ইনোসেন্ট, উই আর টোটালি ইনোসেন্ট, আমরা নির্দোষ, আমরা নিরপরাধ। তখন তারা এই যে একজনের টাকা দিয়েছে, একজনের জায়গা পরিদর্শন করছে, একজনে এই করছে, তখন এই ১০ ধারা অনুযায়ী প্রত্যেকের সেই কাজ, একটু একটু কাজ গ্রহণযোগ্য হবে বা প্রাসঙ্গিক হবে, সেটা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এই ১০ ধারা অনুযায়ী। ৩ থেকে ১০ একটা রিভিশন দিলাম, আপনারা বুঝতে পারছেন কিনা প্রত্যেকে একটু বলেন। আজকে আমরা পড়ব একটা বিশেষ ধারা, যেখান থেকে লিখিত হওয়ার সম্ভাবনা আছে, এমসিকিউ তো হবেই। ১১ ধারা
আসামির অজুহাত বা এলিবাই। এলিবাই হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় এটাকে বলে অজুহাত। মানুষের কয়টা হাত? মানুষের 3টা হাত, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। এই অজুহাতটা হচ্ছে ইনভিজিবল, যেটাকে বলে অদৃশ্য। এটা হঠাৎ দৃশ্যমান হয়, হঠাৎ যখন প্রয়োজন তখন দৃশ্যমান হয়। অজুহাতটা কি আসলে? আসামির অজুহাত। অজুহাত মানে কি? আমরা আমাদের কোনো একটা বিষয়ে যখন আমরা ঠেকে যাই, তখন আমরা যে যুক্তিটা উপস্থাপন করি বা ব্যাখ্যাটা উপস্থাপন করি, সেইটা অজুহাত। আসামির অজুহাত, কোনো আসামি অপরাধ করার পরে কখনোই সে 99% আসামি কখনোই তার অপরাধ স্বীকার করতে চায় না। তারা কি করে? নিজেকে নির্দোষ দাবি করে প্রত্যেক আসামি। তাহলে আসামির অজুহাত কাকে বলে? প্রশ্নটা এমন হলে, মানে কি একজন আসামি একটা অপরাধ করছে, অ্যারেস্ট করা হয়েছে, মামলা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এখন আদালতে তার কাঠগড়ায় নিয়ে দাঁড়া করা হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করলো, কি প্লিজ ডিসক্রাইব ইয়োরসেলফ, আপনি বর্ণনা করুন। এখন আসামি কি করলো? স্যার আমি নির্দোষ, আমি তো ঘটনাস্থলেই ছিলাম না, আমাকে ফাঁসানো হয়েছে, মিথ্যা বলা হয়েছে। তাহলে আসামি এবার নিজের সপক্ষে নিজেকে নির্দোষ দাবি করে কিছু বলবে। তাহলে আসামির অজুহাতটা কি? আপনি কৌশলটা শেখেন। একটা আসামি সে নিজেকে নির্দোষ দাবি করে কিছু বলবে। সংজ্ঞাটা হবে ঘটনার বর্ণিত তারিখ ও সময়ে, অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে, ঘটনার বর্ণিত তারিখ ও সময়ে আসামি অন্য কোনো স্থানে অবস্থান করেছিল মর্মে নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে আদালতে আত্মপক্ষ সমর্থনমূলক যে সাক্ষ্য প্রদান করে। কয়টা বিষয়? ঘটনার তারিখ ও সময়ে সে ওই ঘটনাস্থলে ছিল না, এইটা উল্লেখ করে নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে আত্মপক্ষ সমর্থনমূলক যে সাক্ষ্য প্রদান করে তাকে আসামির অজুহাত বা এলিবাই বলা হয়। অর্থাৎ কোনো অপরাধ থেকে বাঁচার জন্য যে যুক্তি উপস্থাপন করে সেটাই হচ্ছে আসামির অজুহাত। আসামি তার অপরাধ থেকে বাঁচার জন্য যে যুক্তি উপস্থাপন করে, আসামি তার অপরাধ থেকে বাঁচার জন্য যে যুক্তি উপস্থাপন করে সেটাই হচ্ছে আসামির অজুহাত। ইংরেজিতে বলে এলিবাই। অনেক প্রশ্নে আমি দেখেছি ডাইরেক্ট এলিবাই, স্বরবর্ণের এ, লয় রস্যি বয়াকার রস্যই, এলিবাই কাকে বলে, এরকম প্রশ্ন হয়েছে। তাহলে আসামি নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে যে যুক্তি উপস্থাপন করে বা আত্মপক্ষ সমর্থনমূলক যে সাক্ষ্য প্রদান করে তাকে আসামির অজুহাত বা এলিবাই বলে। এখন আসামি তো নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবে, বুঝলাম। আসামি নির্দোষ প্রমাণের চেষ্টা করবে, নিজেকে নির্দোষ বলে দাবি করবে। এই দাবি করলেই কি আদালত এটা মেনে নেবে? আপনাদের কমন সেন্সে কি মনে হয়? দাবি করলেই কি আদালত এটা মেনে নেবে? দাবি করলেই আদালত এটা মেনে নেবে না, নয় রস্বীকারে না, কিন্তু দুইটা ক্ষেত্রে মেনে নেবে।
অর্থাৎ যে সমস্ত ঘটনা আদালতে কোনোভাবে গ্রহণযোগ্য না, সেটাও একটা সময় গ্রহণযোগ্য হবে। সেইটা 11 ধারায় বলছে, যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলোও যখন প্রাসঙ্গিক হবে। দুইটা ক্ষেত্রে। খুন মামলার আসামি বলতে, স্যার আমি খুন করি নাই, এখন আদালত কি এটা আসামির কথা মেনে নেবে? মেনে নেবে না, কিন্তু দুইটা ক্ষেত্রে মেনে নেবে, দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। যদি এই ঘটনাটা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, যদি এই ঘটনাগুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে গরমিল বা অসঙ্গতিপূর্ণ হয়, অর্থাৎ যে অভিযোগ আনা হয়েছে সেটা ঘটনার সাথে মেলে না, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। 11 ধারার দুইটা পয়েন্ট আপনার মুখস্থ করে ফেলতে হবে। মনে করেন এই প্রিন্স হৃদয়, তিনি বিকাল 4টা থেকে 6টা সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত আছে পুলিশ লাইন্সের এলপি গেটে, অথবা পুলিশ লাইন্সের মনে করেন এলপি 2 গেটে 4টা থেকে 6টা সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত আছে। সে কিন্তু জিডিতে 4টা থেকে 6টা ডিউটি বাটা। তাহলে সে বরিশাল জেলা পুলিশ লাইন্সে চাকরি করে, আজকে তার 4টা থেকে 6টা ডিউটি এলপি 2 গেটে। তার বাড়ি হচ্ছে রূপাতলিতে। এখন তার এই বাসায় অর্থাৎ বাড়িতে একটা মার্ডার হয়েছে রূপাতলিতে, এবং এই প্রিন্স হৃদয়কে 1 নম্বর আসামি দেওয়া হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে প্রিন্স হৃদয় বেলা বিকাল 4:30 উপস্থিত থেকে ওই লোকটাকে পিটিয়ে মেরে ফেলেছে। এখন তাহলে 4:30 সে ওখানে পিটিয়ে মেরে ফেলেছে, খুন মামলার 1 নম্বর আসামি। এখন প্রিন্স হৃদয় তো আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সে বলতেছে, ইওর অনার, এই দেখুন আমার জিডির কপি, আমি ওই দিন 4টা থেকে 6টা ডিউটিতে, একদম ডাইরেক্ট আমি ডিউটিতে ছিলাম। যদিও প্রিন্স হৃদয় বাড়ি গিয়ে খুনটা করছে, কিন্তু ওই 4টা-6টা সে 3 ঘন্টা করে করছে, 4টা-6টার সময় অন্য লোক ডিউটিতে ছিল, কিন্তু ডায়েরিতে কিন্তু তার 4টা-6টা ডিউটি। এই সময়ে যে সে যে খুন করে আসছে এইটা কোনো, এখন আদালত কি করবে? এখন কি প্রিন্স হৃদয়ের বক্তব্য আদালত গ্রহণ করবে? কেন করবে? ওই যে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ, এদিকে দেখা যাচ্ছে হাজির, আবার ওদিকে বলতেছে। তাহলে এই যে জিডিতে 4টা-6টা সে ডিউটিতে অন ডিউটি ছিল, তাই তখন এই অসঙ্গতিপূর্ণ হইলে, ঘটনাটা বিচার্য ঘটনার সাথে যদি অসঙ্গতি বা গরমিল হয়, না মেলে, তখন কিন্তু এই আসামির অজুহাত গ্রহণযোগ্য হবে। তাহলে এইটা কত ধারায় প্রমাণ করতে হবে? প্রিন্স হৃদয়ের 103 ধারায় প্রমাণ করতে হবে, সাক্ষ্য আইনের 103 ধারায় প্রমাণ করতে হবে। এটা আমরা আরো পরে পড়ব। আর একটা হচ্ছে, এই ঘটনাগুলো যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে যুক্ত হয়ে এটার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে। একটা কারাগারে 3 জন আসামি, আর ওই কারাগারের সামনে একজন প্রহরী ডিউটি করতেছে। হঠাৎ এই আসামিদের মধ্যে যে কোনো একজনে, হয় 3 জনে নইলে যে কোনো একজন এই প্রহরীকে খুন করলো।
এখন প্রহরীকে হঠাৎ দেখলো, জেলার গিয়ে দেখলো যে প্রহরী ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। আসামি ছিল 3 জন, আর ওর দায়িত্বে ছিল একজন প্রহরী। তাই প্রহরী মার্ডার হয়েছে। তাহলে কে মারছে? হয় 3 জনে মিলে মারছে, অথবা 3 জনের যে কোনো একজনে মারছে। 3 জনকে আদালতে নেওয়া হলো, কিন্তু ওই সময় একজন ছিল প্যারালাইজড রোগী, যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারে না, নিজে নড়তে চড়তে পারে না। একজন ছিল ডান্ডা বেরি পড়া অবস্থায়, এমন অবস্থায় যে সে কোনো এক স্থান থেকে অন্য স্থানে যাইতেই পারে না, হাত পা নাড়াইতে পারে না। আর একজন ছিল স্বাভাবিক, খোলামেলা, সে যে কোনো কিছু করতে পারে। এখন আদালত যখন প্যারালাইজ যিনি আছে এবং যে ডান্ডা বেরি পড়া আছে, তারা যদি বলে ইওর অনার, আমরা এমন অবস্থায় ছিলাম, আমাদের কাছে কোনোভাবেই খুন করা সম্ভব নয়, অর্থাৎ অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তাহলে আমাদের এটা অসম্ভব ছিল, আমরা খুন করিনি, তখন এই 2 জনকে আদালত সেটা বিবেচনা করবে বা গ্রহণযোগ্য হবে। বাকি যে জন আছে তার কথা আদালত অনুমান করবে যে হ্যাঁ, যে একদম হাত পা খালি ছিল, সুস্থ স্বাভাবিক ছিল, সে খুন করতে পারে, তারটা অধিকভাবে সম্ভব বলে তার কথা, তার বিরুদ্ধে অপরাধটা গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। মনে করেন এই শুভ্র দাদা LP1 গেট অথবা ম্যাগজিন গেটে সেন্টি ডিউটি করে। রাত 12টা 2টা সে ডিউটি করলো, তাহলে আর 4 ঘন্টা পরে ডিউটি 6টা 8টা। এই 12টা 2টা ডিউটি করার পরে পরের ডিউটি পরে 6টা 8টা, 4 ঘন্টা পরেই। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি বরিশাল RRF পুলিশ লাইন্সে সেন্টি ডিউটি করেছে 12টা 2টা, আবার সকাল 6টা 8টায় ডিউটি। তো তার বিরুদ্ধে হঠাৎ অভিযোগ আনা হলো সে ওই দিন রাত্র 3টার সময় ঢাকার মনে করেন যাত্রাবাড়ি এলাকায় একটা লোককে মার্ডার করেছে অথবা খুন করেছে। এখন সুব্রত দা দেখাইলো যে আমি তো 12টা 2টা ডিউটি ছিল, কিন্তু 3টার সময় খুন সংগঠিত হয়েছে। এত শর্ট টাইমে কি আমি বরিশাল থেকে ঢাকা গিয়ে খুনটা কি করা সম্ভব? এটা কি অধিকভাবে সম্ভব অথবা অসম্ভব করে তোলে? তাহলে এই 1 ঘন্টার মধ্যে বরিশাল থেকে ঢাকা গিয়ে খুন করা সম্ভব নয়, তখন সুব্রত দার এই কথাটা গ্রহণযোগ্য হবে। আবার এই সুব্রত দাই যদি বরিশাল সদরের কাঠপট্টি এলাকায় একটা মার্ডারের যদি অভিযুক্ত হয়, তাহলে 2টায় ডিউটি ছাড়ছে, 3টায় মার্ডার হয়েছে, তাহলে এইটুকু সময়ের মধ্যে বরিশাল কাঠপট্টি গিয়ে এই কাজটা করা কিন্তু সম্ভব RRF থেকে। এরকম যদি হয় তাহলে কিন্তু আবার সম্ভব, অধিকভাবে সম্ভব বলে গ্রহণযোগ্য হবে। তাহলে আসামির অজুহাত মূলত আদালতে গ্রহণযোগ্য হয় না, তবে 2টা ক্ষেত্রে হয়। একটা যদি বিচার্য বিষয়ের সাথে বিচার্য বিষয়ের সাথে যদি অসঙ্গতিপূর্ণ বা টাইমে না মেলে বা গড়মিল হয়, তখন আসামি যেটা বলবে এটা আদালত গ্রহণ করবে। আবার যদি এই সমস্ত ঘটনা এমনভাবে হয় যে অপরাধটা করা অধিকভাবে সম্ভব অথবা অসম্ভব করে তোলে, এই অবস্থায়ও কিন্তু আসামির অজুহাতটা আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হবে। এই 2টা পয়েন্ট আপনারা মনে রাখবেন বইয়ের ভাষায়, আমি জাস্ট একটু খোলামেলা করে দিলাম। 11 ধারা সবাই মুখস্থ রাখবেন। আসামির অজুহাত প্রাসঙ্গিক নয়, তবে 2টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই 2টা বিষয় আপনারা মনে রাখবেন।
এভাবে আপনারা নিজেরা উদাহরণ তৈরি করার চেষ্টা করবেন। আর কেউ করতে পারলো না, এটা আমার বেলায় হইল। সুব্রত দা, অফিসার হইতে হবে, অফিসার। অফিসারের মাথায় যত দায়িত্ব সব ওই অফিসারের মাথায় আসবে। বারো ধারা থেকে 17 ধারা, এই 12 থেকে 17 কয়টা হয়? 6টা ধারা। এই 6টা থেকে আপনার কখনোই লিখিত প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। তাই আমরা এক লাইনে পড়ে যাব। 12 ধারা এমসিকিউর জন্য জেনে রাখেন। ক্ষতিপূরণের মামলায় যে সকল ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেইগুলো আদালতে প্রাসঙ্গিক। ক্ষতিপূরণ মামলা, একটা মামলা হয়েছে আদালতে, সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য অথবা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য। একটা ট্রাকে করে 100 মন চাল, মনে করেন রাজশাহী থেকে বরিশালে 100 মন চাল অথবা 500 মন চাল একটা ট্রাকে করে রাজশাহী থেকে বরিশাল রওনা দিল। পথে কোথাও অ্যাক্সিডেন্ট করে নদীর মধ্যে পড়ে গেল, ব্রিজ ভেঙে এই সকল কিছু, এই যে মানুষ, গাড়ি, চালটাল সব নষ্ট হয়ে গেল বা সবাই মারা গেল, ক্ষতি হয়ে গেল। এখন চাল কোম্পানির সাথে মনে করেন আগেই থেকে করা, যদি এই পরিবহনের সময় কোনো ক্ষয়ক্ষতি হয় এই কোম্পানি সেই ক্ষতিপূরণ দিবে। এই ট্রাক খাদে পড়ে গেল, কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না, চালক ড্রাইভার দুজনেই মারা গেল, কোম্পানি ক্ষতিপূরণ দিচ্ছে না। এখন আপনি মামলা করলেন আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। আদালতে গেলেন, আদালত বলতেছে আপনার কাছে কি ডকুমেন্ট আছে? তখন এই যে চাল রাজশাহী থেকে বরিশাল রওনা দিয়েছে 500 মন চাল, এটা একটা মেমো আছে, মেমো আছে, স্লিপ আছে। এই মেমোটা যখন আপনি শো করবেন তখন ওইটার উপর বেস করে আদালত আপনার ওই কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায় করে দিবে। চালান কপি বা মেমো কপি। তাহলে আদালত ওই চালান কপি বা মেমো কপি, অর্থাৎ যে সকল বিষয় ক্ষতিপূরণ নির্ধারণে সহায়তা করে, যেটা দেখে আদালত ক্ষতিপূরণের নির্ধারণ করতে পারবে, সেই সকল কাগজপত্র বা ডকুমেন্ট আদালতে প্রাসঙ্গিক হবে। 12 ধারা কেউ বুঝতে থাকলে একটু কমেন্ট করে বলেন, সমস্যা থাকলে সেটাও বলেন। 13 ধারা অধিকার বা প্রথা। এক লাইনে, যাদের কাছে বই আছে তারা বই খুলে দেখেন। যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন যে সমস্ত ঘটনা প্রাসঙ্গিক। কোনো একটা জিনিস ব্যবহারের অধিকার নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন যেটা প্রাসঙ্গিক। রিপু আক্তার হাত জাগাইছে কেন? কিছু বলার আছে? সুব্রত দা, কি হচ্ছে সব? 12 ধারা হচ্ছে একটা ক্ষতিপূরণ মামলা হবে, তখন আপনার কিছু ডকুমেন্ট আদালত যে ক্ষতিপূরণ অর্থাৎ ক্ষতিপূরণ আদায় করে দিবে, তার জন্য আপনার ডকুমেন্ট দেখানো লাগবে না? আপনি একটা ডকুমেন্ট দেখাবেন। মনে করেন আপনার একটা বিশাল মার্কেটে আগুন লাগলো, শহরের একটা
ছোট যে ঝুপড়ি দোকানগুলো, একটা মার্কেটে আগুন লাগলো। আগুন লাগার পরে অনেকগুলো দোকান পুড়ে গেছে। এখন কি কি মাল পড়ছে, অ্যান্ড সরকারিভাবে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন তখন বলছে যে যার যার ডকুমেন্ট আছে, যে আপনার দোকানে কি কি মাল ছিল। মনে করেন আপনার দোকানে 100 টাকার মাল ছিল, আপনি এই ক্ষতিপূরণ পাবেন। এজন্য বলতেছেন যে আমার দোকানে 2 লাখ টাকার মাল ছিল, যাতে সরকারের কাছ থেকে আপনি 2 লাখ টাকা হাতিয়ে নিতে পারেন। তখন সরকার ডকুমেন্ট চাইবে, যে যার যার ডকুমেন্ট আছে এগুলো নিয়ে আসেন, কার দোকানে কি কি ছিল। তখন আপনি দেখাইলেন যে গতকালকেও আমি এই কোম্পানির কাছ থেকে এই ধরেন 20,000 টাকার মাল রাখছি, এই যে তার চালান কপি, মেমো। এই ডকুমেন্টগুলো শো করলে পর সেই অনুযায়ী আপনাকে সরকার বা আদালত ক্ষতিপূরণ দিবে। তো ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত ডকুমেন্ট ক্ষতিপূরণ নির্ধারণে, মানে কয় টাকা ক্ষতিপূরণ দেবে সরকার, এটা তো ওই চালান স্লিপ বা ওই ডকুমেন্টের মাধ্যমে নির্ধারণ করবে। তাহলে ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত ডকুমেন্ট ক্ষতিপূরণ নির্ধারণে সহায়তা করে, এই ডকুমেন্টগুলো আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে 12 ধারাতে। 13 ধারাতে অধিকার বা প্রথা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন যেগুলো প্রাসঙ্গিক। আপনার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, সেখানে অনেক মাছ আছে। আপনার পূর্বপুরুষ থেকে ওই পুকুরে সমস্ত কিছু পুকুরটা ব্যবহার করেন, মাছ ধরেন। কেউ এসে হঠাৎ দাবি করতেছে যে এই পুকুরে তোমরা আর কিছু করতে পারবে না, এই পুকুর আমাদের, এই পুকুরে তোমাদের পুকুরের পানি নেওয়ার অধিকারও তোমাদের নাই। তখন আদালত কি করবে? প্রশ্ন করবে, খোঁজখবর নেবে, অনুসন্ধান নেবে যে এই পুকুর ব্যবহারের অধিকার আপনার আছে কিনা। তখন তারা দেখবে পূর্বপুরুষ থেকে এটা ব্যবহার করে আসছে। অর্থাৎ অধিকার বা প্রথা সম্পর্কে যদি প্রশ্ন ওঠে, তখন দেখবে এটা আপনার অধিকার আছে কিনা, আপনি আগে থেকেই এটা ব্যবহার করতেছেন কিনা। যদি করেন তাহলে সেটা আপনার পক্ষে প্রাসঙ্গিক হবে, অর্থাৎ আদালত গ্রহণযোগ্য হবে, এবং আপনি ওইটা ব্যবহারের অধিকার আপনার অব্যাহত বা সমুন্নত থাকবে। তাই অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠলে তখন পূর্বে থেকে আপনার এই জিনিসটা অধিকার আছে কিনা, সেই সমস্ত বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। এটা এতটুকু জেনে রাখেন, আর কিছু জানার দরকার নাই। এবার হচ্ছে 14 ধারা। 14 ধারাটা একটু বুঝতে হবে, আপনার একটু হালকা বুঝতে হবে। যে সকল ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে, সেগুলো আদালতে প্রাসঙ্গিক। মনের বা দেহের অবস্থা রাইট। এমএসটি রিপাক তার 12 ধারা সম্পর্কে ভালো উদাহরণ দিয়েছে, সবাই একটু দেখেন। এগুলো থেকে এমসিকিউ হতে পারে, আপনার জানা লাগবে। যে সকল ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে, সেগুলো যখন প্রাসঙ্গিক, অর্থাৎ আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ইচ্ছা ছিল কিনা। একটা অপরাধ করার ক্ষেত্রে একটা অপরাধের জন্য আপনাকে অভিযুক্ত করা হয়েছে, তখন আদালত বিচার করবে আপনার এই অপরাধটা ইচ্ছা ছিল কিনা, আপনি যথাযথ জ্ঞান সহকারে বুঝে শুনে করছেন কিনা।
নাকি সরল বিশ্বাসে করছেন, নাকি অবহেলার মাধ্যমে করছেন, নাকি আপনি ইচ্ছা করে এই কারো ক্ষতি করার জন্য করছেন। এইগুলো প্রাসঙ্গিক হবে। কিরকম? প্রিন্স হৃদয়, শুভ্র রয় শুভ এবং শম্ভু দাদা 3 বন্ধু একটা মোটরসাইকেলে করে বরিশালের বেলস পার্কে অথবা প্ল্যানেট পার্কে গিয়েছে অথবা মুক্তিযোদ্ধা পার্কে গিয়েছে। এই মুক্তিযোদ্ধা পার্কে যাওয়ার পর তারা গাড়ি একটা জায়গায় পার্কিং এরিয়াতে প্লেস করে পার্কের মধ্যে ঢুকছে। এদিকে শম্ভু দাদা এবং শুভ্র দাদা 2 জন সিনিয়র, তারা পার্কের এক কোনায় বসে বাদাম খাচ্ছে। কিন্তু প্রিন্স হৃদয় হচ্ছে অল্প বয়সী ছেলে, এ কি করলো, সাইডে গিয়ে একটা মেয়েকে উত্ত্যক্ত করলো এবং মেয়েকে জোর করে জড়িয়ে ধরে চুমু খেলো, বিভিন্ন কিছু, তাকে তার শালীনতা এবং তার অর্থাৎ যৌন পীড়ন, তাকে হেনস্থা করলো একটা সুন্দরী মেয়েকে। করার পরে মেয়েটা তো রাগ হয়ে গেছে, সাথে সাথে পুলিশকে ফোন দিয়েছে। এইটা জেনেই প্রিন্স হৃদয় দৌড়ে এসে সুব্রতদা এবং শম্ভুদাতাকে বলতেছে, দাদা চলেন, এখানে ঝামেলা, মানে এখানে একটু সমস্যা, তোরা তাড়াতাড়ি চলেন। তারপরে সে বলার পরে এই প্রিন্স হৃদয় এবং শম্ভুদাতা 3 জনে মিলে গাড়িতে চলে আসলো। অথবা আরেকটু মনে করেন, এই 3 জনে পার্কে গেল, সিনিয়র 2 জন এক কোনায় দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, আর এই অল্প বয়সী প্রিন্স হৃদয় গিয়ে কি করলো, একটা মেয়ের স্বর্ণের চেন গলা থেকে টান দিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই মেয়েটা তো ওকে ধাওয়া করতেছে। এখন ও এসে বাকি 2 জনকে বললো, দাদা চলেন, এখানে থাকার দরকার নাই, এখানে ঝামেলা হতে পারে, এখানে আমার ভাল লাগতেছে না, তাড়াতাড়ি চলেন। তারপরে 3 জনে মিলে কি করলো, মোটরসাইকেলে চলে আসলো। তাহলে প্রিন্স হৃদয় যে চেইন চুরি করে আনছে বাকি 2 জনে কিন্তু জানেই না, কিন্তু মোটরসাইকেলে করে 3 জনে তাড়াহুড়ো করে চলে আসছে। এরপর আদালতে তাদের মামলা হয়েছে। আদালতে গিয়ে যখন দাঁড় করানো হয়েছে, ওই যে 2 জন বাদাম খাইছিল তাদেরকে বলা হলো, আপনারা ওই অপরাধের সহযোগী, আপনাদেরও অপরাধ করছেন, কারণ আপনারা জেনে শুনে ও অপরাধ করছে, ওকে মোটরসাইকেলে করে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে আসছেন, তার মানে আপনারাও অপরাধী। তখন তারা বলবে, অবজেকশন ইওর অনার, ও যে চেইন চুরি করে আনছে, ছিনতাই করে আনছে, এটা আমরা জানতামই না, আমরা তো সরল বিশ্বাসে, ও আমাদের ছোট ভাই, বলতেছে দাদা তাড়াতাড়ি চলেন, আমার ভাল লাগতেছে না, তাই আমরা মোটরসাইকেলে করে ওকে তাড়াতাড়ি নিয়ে আসছি, কিন্তু আমরা তো ও যে অপরাধ করছে সেটা তো জানিই না। তখন আদালত এইটা প্রাসঙ্গিক গ্রহণযোগ্য করবে যে এ কি সরল বিশ্বাসে একে নিয়ে আসছে, নাকি এর অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল, এদের কি ইচ্ছা ছিল, নাকি সরল বিশ্বাসে, নাকি জ্ঞান সহকারে করছে। তখন প্রিন্স হৃদয় যে অপরাধটা করছে জেনে শুনে, ইচ্ছা করে, জ্ঞান সহকারে, তার বিরুদ্ধে আদালতে বক্তব্য গ্রহণযোগ্য হবে, তার বিরুদ্ধে। আর যে বাকি সিনিয়র 2 জন, তাদের বিরুদ্ধে, অর্থাৎ তাদেরটা আদালত গ্রহণযোগ্য করবে তাদের পক্ষে, অর্থাৎ তাদেরকে রেহাই দেওয়ার পক্ষে। আশা করি 14 ধারা বুঝছেন যে আপনি একটা অপরাধ ইচ্ছা করে করেছেন, ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, নাকি অবহেলা করে, নাকি হঠকারিতা করে, আপনি অপরাধটা কোন অবস্থায় করছেন, জেনে শুনে নাকি না বুঝে, না কিভাবে, এইগুলা আদালতে গ্রহণযোগ্য হবে। দেহের মনের অবস্থা, এগুলা আদালতে গ্রহণযোগ্য হবে 14 ধারাতে। 14 ধারা বুঝে থাকলে একটু ওকে লেখেন। অর্থাৎ আপনি একটা অপরাধ যখন করছেন, অপরাধে অভিযুক্ত, এখন ওই অপরাধটা কি আপনি জেনে শুনে করছেন নাকি না জেনে করছেন,
নাকি সরল বিশ্বাসে করছেন, না প্রতারণার উদ্দেশ্যে করছেন, এই সমস্ত কিছু প্রাসঙ্গিক হবে 14 ধারাতে। এটা 14 ধারা। আর একটা হচ্ছে 15 ধারা। কোনো কাজ আকস্মিক না ইচ্ছাকৃত, কোনো কাজ হঠাৎ হয়েছে নাকি আপনি ইচ্ছা করে করছেন, এই ধরনের যদি প্রশ্ন ওঠে তখন সেইগুলো যখন প্রাসঙ্গিক। কিরকম? আপনি একজন ব্যবসায়ী, আপনি একটা ঘর বানাইছেন এবং একটা বীমা করছেন, এই ঘরের কোনো ক্ষতি হইলে, বা আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার একটা কোম্পানি আছে, এই কোম্পানির বিপরীতে বীমা করা আছে, তাহলে এই কোম্পানির যদি কোনো ক্ষতি সাধন হয় তাহলে আপনি ওই বীমা থেকে অনেকগুলো টাকা পাবেন। তা আপনি ইচ্ছা করে ওই কোম্পানিতে আগুন লাগাই দিলেন, তারপর আপনি মোটা অঙ্কের বীমা পাইছেন। আবার 1 মাস পরে আবার একটা নতুন ছোটখাটো কোম্পানি তৈরি করলেন, প্রতিষ্ঠান তৈরি করলেন, সেটাই আবার নিজে ইচ্ছা করে আগুন লাগাই দিলেন, আবার বীমা কোম্পানি থেকে টাকা পাইলেন। আবার 2 মাস পরে আবার একটা ছোটখাটো প্রতিষ্ঠান করলেন, সেখানেও আগুন লাগলো। এইবার বীমা কোম্পানি ভাবতেছে, আদালত, কি রে, মানে এতগুলো প্রতিষ্ঠান রেখে বারবার এর প্রতিষ্ঠানেই কেন আগুন লাগে, আর বারবার আমরা মোটা অঙ্কের টাকা তাকে দিতেছি, ব্যাপারটা কি? তখন আদালত এটা বিবেচনা করবে, এই কাজটা কি ইচ্ছাকৃত করতেছে নাকি আকস্মিক হঠাৎ হইতেছে, এটা কি জ্ঞান সহকারে, বিশেষ জ্ঞান সহকারে কোনো অর্থ লাভের আশায় করতেছে, নাকি প্রাকৃতিকভাবে অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটতেছে। তখন দেখবে পূর্বে ব্যাকগ্রাউন্ডটা দেখবে, এরকম ঘটনা আগে একাধিকবার ঘটছে কিনা। এরকম যদি দেখে তাহলে যে সকল ঘটনার প্রভাব থাকবে সেগুলো আদালতে গ্রহণযোগ্য হবে। কোনো একটা কাজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটতেছে নাকি আপনি ইচ্ছা করেই এটা করতেছেন, এইটার যদি এইরকম কোনো প্রশ্ন যখন উঠবে তখন আদালত দেখবে এই কাজের পুনরাবৃত্তি আগে হয়েছিল কিনা, তখন সেইগুলা প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে 15 ধারায়। এবারে 16 ধারা, ব্যবসার ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। ব্যবসার ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। যারা ব্যবসা করে তাদের এক এক ব্যবসায় এক একটা রীতি থাকে। আপনি স্বর্ণকারের কাছে একটা গলার চেইন বানাইতে দিলেন, মনে করেন স্বর্ণের জিনিস বানানোর ক্ষেত্রে একটা রীতি হচ্ছে, আপনি যেদিন বানাইতে দেবেন সেই দিন সব টাকা পেমেন্ট করতে হবে এবং এই জিনিসটা আপনি 1 মাস পরে পাবেন। এটা সমস্ত স্বর্ণকারদের একটা রীতি, রুলস। আপনি কি করলেন, আজকে টাকা দিয়ে আসলেন, বানাইতে দিয়ে আসলেন, 15 দিন হচ্ছে আপনি এখনো জিনিস পাচ্ছেন না, তখন আদালতে গিয়ে অথবা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলেন। অভিযোগ করার পর এখন সেই স্বর্ণকারকে ডাকা হলো, কি ব্যাপার, আপনি এখনো স্বর্ণের জিনিস দিচ্ছেন না, আপনি কি টাকা মেরে দেওয়ার ধান্দা করতেছেন, প্রতারণা করবেন, এই সেই। তখন বল, রিল্যাক্স মি লর্ড, রিল্যাক্স ইওর অনার, আমাদের ব্যবসার রীতি হচ্ছে
এখন স্বর্ণকার বলতেছে আমরা তো 1 মাস পরে স্বর্ণ দেই, এটা আমাদের, আপনি জিজ্ঞেস করেন সমস্ত স্বর্ণকারদের এটাই নিয়ম, কিন্তু 15 দিন হওয়ার পরেই উনি উত্তেজিত হয়ে গেছে, তখন এই স্বর্ণকারের কথা আদালতে গ্রহণযোগ্য হবে। বরিশালের হাজি বিরানি থেকে আপনি বরিশালের হাজি কাচ্চি বিরিয়ানি থেকে আপনি একটা কাচ্চি বিরিয়ানি নিয়ে আসলেন, আনার পরে আপনি সেটা খেয়ে থানায় অভিযোগ করলেন যে এই কাচ্চি বিরিয়ানিতে যে মাংস ছিল সেটা মরা খাসির মাংস, অথবা বিরিয়ানিতে ছিল মরা মুরগির মাংস। অভিযোগ হয়েছে, কাচ্চি বিরিয়ানির ম্যানেজারকে ডাকা হইল, কি ব্যাপার, অথবা মালিককে ডাকা হইল, আপনার কাচ্চিতে অথবা আপনার বিরিয়ানিতে মরা মুরগির মাংস পাওয়া গেছে। তখন বলবে, ইওর অনার, আমরা দীর্ঘ 10 বছর অথবা 20 বছর ধরে এই বিরিয়ানি বিক্রি করতেছি, বিরিয়ানি বিক্রি করে আসতেছি, আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারলো না। আমাদের ব্যবসায়িক রীতি এইটা যে আমরা সবসময় ভালো খাবার দিয়ে থাকি, কেউ অভিযোগ করতে পারে নাই, কিন্তু আজকে এই লোক কোথা থেকে এসে আমাদের বিরুদ্ধে অভিযোগ করলো। তখন আদালত এইটা প্রাসঙ্গিক অর্থাৎ বিবেচনা করবে, আসলেই তো 20 বছরে কোনো অভিযোগ নাই, তাহলে এরা তো ব্যবসায়িক রীতি ঠিকই ফলো করতেছে, তাহলে আজকে যখন হঠাৎ অভিযোগ হয়েছে, এইটা আদালত এই হাজি বিরিয়ানির বিরুদ্ধে এইটা নেবে না, হাজি বিরিয়ানির পক্ষে এইটা গ্রহণযোগ্য, অর্থাৎ সেটা মেনে নেবে যে হ্যাঁ তারা এইটা করতে পারে না। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে রীতির অস্তিত্ব তখন আদালতে প্রাসঙ্গিক হবে। গত বছর মনে করেন নাপা সিরাপ খাওয়ানোর ফলে একটা বাচ্চা মারা গেছে, এই অভিযোগ উঠেছিল। একটা মা তার সন্তানকে নিজে মেরে ফেলে তারপর বলল কি যে এই নাপা সিরাপ খাওয়ানোর ফলে মারা গেছে। তখন নাপা সিরাপ যারা বানায় সেই কোম্পানির মালিক ম্যানেজারকে ডাকা হইল, তখন তারা বলতেছে, ইওর অনার, আমরা এই নাপা সিরাপ তৈরি করি, একসাথে মনে করেন হাজার হাজার বোতল নাপা সিরাপ আমরা তৈরি করি, একসাথে হাজার হাজার বোতল নাপা সিরাপ তৈরি করি, তাহলে প্রত্যেকটাতে তো একই পরিমাণ ইনগ্রেডিয়েন্টস বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, তাহলে মনে করেন 1000 বোতল নাপা সিরাপ আমরা বাজারে ছাড়ছি, তো বাকি 999 জনের বাচ্চাদের তো কিছুই হইল না, তাহলে শুধু ওনার বাচ্চার এরকম হইল কিভাবে? তাই আমরা বাকিরা যখন সুস্থ আছে তাহলে এটা আমাদের ঔষধের ফলে হয়নি। তখন পুনঃতদন্ত হয়েছে, পুনঃতদন্ত হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই মা তার সন্তানকে মেরে নাপা সিরাপের বিরুদ্ধে একটা দুর্নাম রটাইয়া দিয়েছিল যাতে সে নিজে বাঁচতে পারে। তো এই যে একটা ব্যবসায়িক রীতির অস্তিত্ব, এইটা আদালতে প্রাসঙ্গিক হবে 16 ধারা। আপনার 16 ধারা যদি কেউ বোঝেন তাহলে একটু ওকে লেখেন, আমি একটু উৎসাহ পাবো। এইবার হচ্ছে 17 ধারা স্বীকৃতি, 23 ধারা পর্যন্ত পড়াবো, কেউ যাবেন না। স্বীকৃতিটা কি? কোনো কিছু সম্পর্কে আপনি একটা মৌখিক বিবৃতি দিলেন বা লিখিত একটা উক্তি দিলেন, তো কোনো স্বীকৃতি হচ্ছে কোনো মৌখিক বিবৃতি বা লিখিত উক্তি যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তের সূচনা করে। কোনো একটা বিষয় সম্পর্কে আপনি একটা
বিবৃতি বা স্টেটমেন্ট দিলেন বা কোনো কিছু বললেন, যার ফলে ওই যে বিষয় নিয়ে বিচার চলতেছে সেই বিষয়ে রায় দেওয়ার জন্য একটা সিদ্ধান্তে যাওয়া যায়। গ্রিন লাইন পরিবহনের বিরুদ্ধে যদি কেউ যাত্রী হয়রানির অভিযোগ করে, সুন্দরবন বা এসি পরিবহনের বিরুদ্ধে যদি কেউ মালামাল আত্মসাৎ করার অভিযোগ করে। চমৎকার। এভাবে নিজেরা চিন্তা করবেন কোন উদাহরণটা তৈরি করা যায়, তখন দেখবেন আপনি নিজেই পারছেন। এই সাক্ষ্য আইনের ধারাগুলা আপনি বইতে যেভাবে লেখা এইভাবে মুখস্থ করতে পারবেন না। এটা ফৌজদারি কার্যবিধি নয়, এটা দণ্ডবিধি নয়, এটা নারী শিশু নির্যাতন নয়, এটা কোনো যৌতুক আইন নয়, এটা কোনো মাদক আইন নয়, এটা কোনো সাধারণ কিছু নয়, এটা হচ্ছে সাক্ষ্য আইন। এটা হিমালয় নয়, এটা কোনো পর্বত শৃঙ্গ নয়, নয় কোনো বাহারি ঝর্ণা, নয় কোনো সমুদ্রের অতল পানির সমারোহ, নয় কোনো বিশালকায় আম্রকানন, নয় কোনো বটবৃক্ষের ছত্রছায়া। এটা হচ্ছে সাক্ষ্য আইন। এটা এমন নয় যে গ্রেপ্তারের পদ্ধতি বর্ণনা করুন, এটা নয় কোনো গ্রেপ্তারের পদ্ধতি, নয় কোনো হুলিয়া জারির পদ্ধতি, নয় কোনো সমন জারির প্রমাণ। এটা হচ্ছে সাক্ষ্য আইন। এটাকে আপনার উদাহরণের মাধ্যমে বুঝতে হবে। সো দিস ইজ অল। উদাহরণ ক্রিয়েট করে সাক্ষ্য আইনকে বুঝতে হবে। স্বীকৃতি 17 ধারা 17 থেকে 23। স্বীকৃতি হচ্ছে কোনো মৌখিক কথা বা লিখিত কোনো উক্তি, যেটা দিয়ে আদালত ওই চলমান যে বিষয়টা নিয়ে বিচার হচ্ছে সেটা সম্পর্কে সিদ্ধান্তের একটা সূচনা হতে পারে। তাহলে কোনো একটি মামলায় অপরাধ প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্ট উপস্থাপন করা হয় সেগুলো হচ্ছে স্বীকৃতি। কোন একটি মামলা অপরাধ প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্ট, মামলার বাদী কিছু একটা বলল, এটা বাদীর স্বীকৃতি। মামলার বাদীর পক্ষের একজন সাক্ষী কিছু একটা বলল, এটাও স্বীকৃতি। বিবাদী কিছু একটা বলল, এটাও স্বীকৃতি। অর্থাৎ আপনি মৌখিকভাবে কিছু বলেন অথবা লিখিতভাবে কিছু দেখান, যেটা দিয়ে ওই যে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তের সূচনা করে, তাকে স্বীকৃতি বলে। তাহলে এইটা স্বীকৃতি। এখন স্বীকৃতি কে কে দিতে পারে? মামলার পক্ষ দিতে পারে, মামলার পক্ষের সাক্ষী দিতে পারে, বাদী পক্ষ দিতে পারে, বিবাদী পক্ষ দিতে পারে, প্রতিনিধি দিতে পারে। 18 ধারা হচ্ছে স্বীকৃতি যারা যারা দিতে পারে। এতটুকুই জেনে রাখেন। মামলার পক্ষ দিতে পারে, তার প্রতিনিধি দিতে পারে, বাদী পক্ষ, বিবাদী পক্ষ, ভুং ভাং যত পক্ষ আছে তারা দিতে পারে। 18 ধারা আছে স্বীকৃতি কে কে দিতে পারে। 19 ধারা পড়বেন না, পড়লেও বুঝবেন না, তাই পড়বেন না, কারণ 19 ধারা কোনো কাজে লাগবে না। 20 ধারা হচ্ছে, 20 ধারা মানে কি জানেন? 20 মানে বিষের মতো কাজ করে। হ্যাঁ, 18 ধারা হচ্ছে মনোনীত ব্যক্তিরাও স্বীকৃতি দিতে পারে। রাজু হোসেন নতুন বিবাহিত, এখন বউয়ের সাথে রাত্রবেলা আলাপ করতেছে, খোশ গল্প করতেছে। এখন অবলীলায় সে বলতে বলতে
তার যে প্রাক্তন প্রেমিকা ছিল বিয়ের আগে, তার কথা হঠাৎ উঠে আসছে। থার্ড পার্টি, তৃতীয় পক্ষ, থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি। এই তৃতীয় ব্যক্তির কথা যখনই উঠে আসছে, তখন রাজু হোসেনের বউয়ের মাথায় বিষ ধরে গেছে, বিষ। মেয়েরা তার যে সঙ্গী, পুরুষ সঙ্গী, তার ভাগ কাউকে দিতে চায় না। মেয়েরা তার সঙ্গীর পাশে কাউকে দেখতে চায় না। আপনারা যারা বিবাহিত আছেন অথবা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন, আপনাদের স্ত্রী অথবা আপনাদের প্রেমিকা, পুরুষদেরকে বলছি, আপনাদেরকে নানাভাবে ইনিয়ে বিনিয়ে একটা কথা বলতে পারে, আচ্ছা তোমার কি আগে কোনো কারোর সাথে সম্পর্ক ছিল নাকি? তুমি বলো, আমি কিছু মনে করব না। বিশ্বাস করো, আমি কিছু মনে করব না। তুমি বলো, মানুষের তো থাকতেই পারে, বলো। আচ্ছা তুমি বলো তো, কেউ ছিল নাকি? এরকম নিয়ে বিনিয়ে মানে আপনার মুখ থেকে বলানোর চেষ্টা করবে। যদি আপনি কোনোভাবে বলে দেন সরল বিশ্বাসী, এই কিন্তু আপনার খবর আছে, বলার সাথে সাথে মুখ অন্ধকার হয়ে যাবে, বিষ, মাথায় বিষ চলে আসবে একদম। তৃতীয় ব্যক্তি, এরপর আপনি সারা জীবন ওই নিয়ে খোটা শোনা লাগবে। হ্যাঁ, আমি তো এখন পুরানো হয়ে গেছি, আগে ছিল না, এই ভালো ছিল, ঠিক আছে, আমার তো এখন ভালো লাগে না। আর আপনি যখনই একটু ফোনে সন্দেহজনক কথা বলবেন, ও এর সাথে কথা বলতেছে না, এখন তো আমি কোনোভাবেই আপনার পূর্বে যদি কার সাথে সম্পর্ক থাকে বলবেন না। তাহলে তৃতীয় ব্যক্তি বা থার্ড পারসনের কথা আসলে আমাদের মাথায় বিষ চলে আসে। তাই বিষ দ্বারা হচ্ছে তৃতীয় পক্ষের স্বীকৃতি। বিষ ধারা কি? বিষ মাথায় আসে কখন? মনে রাখবেন, থার্ড পারসন অর্থাৎ তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষের স্বীকৃতি। রাজু হোসেন একটা মোটরসাইকেল বিক্রি করবে, প্রিন্স হৃদয় সেই মোটরসাইকেলটা কিনবে। এখন প্রিন্স হৃদয় এসে বলতে, রাজু ভাই আপনি তো মোটরসাইকেলটা বিক্রি করবেন, আপনার মোটরসাইকেলটা কেমন? রাজুর মোটরসাইকেল, সে তো বলবেই এটা ভালো, খুব ভালো, খুব ভালো, আমি এক হাতে চালাইছি, কিছুই হয় নাই। যার জিনিস সে তো ভালো বলবে, কিন্তু এইটা বিশ্বাসযোগ্য না। তখন রাজু হোসেন বলবে, ভাই আমার জিনিস আমি তো ভালো বলবোই। তারপরে তোমায় বলি যে আমি ওই যে অমুক গ্যারেজে মাঝে মাঝে আমি গাড়িটা সারি, সেখানে শিপন নামে এক ব্যক্তি আছে, উনি আমার গাড়ি প্রায় চালায়, ওনার কাছেই থাকে, কোনো সমস্যা হলে উনিই সেরে দেয়। তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, তাহলেই তুমি সত্যিটা জানতে পারবা। তখন সেই শিপনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই ওই যে রাজু ভাইয়ের একটা গাড়ি বিক্রি করবে, গাড়িটা কেমন? তখন এই শিপন যে বক্তব্যটা দেবে, না ভাই আপনি নিতে পারেন, ওটা ভালো আছে, আমি ওটা জানি তো, আমি নিজেও মাঝে মাঝে চালাই, গাড়ি খুবই স্মুথ, এবং মাঝে মাঝে একটু টুকটাক সমস্যা হলে আমি সেরে দেই, তেমন কোনো বড় ধরনের প্রবলেম নাই। তখন এই যে তৃতীয় পক্ষ যখন স্বীকৃতি দেবে, তখন সেটাও আদালতে গ্রহণযোগ্য হবে। আসামি ধর্ষণ করছে একটা মেয়েকে, মেয়ে এসে ধর্ষণ মামলা দিল, আদালত তো সহজে মেনে নেবে না। তখন ওই যে মেডিকেল রিপোর্ট, ডাক্তার যে মেডিকেল রিপোর্ট দেয়, তা ডাক্তার কি? তৃতীয় ব্যক্তি। সেই মেডিকেল রিপোর্ট কিন্তু এই বিষধারা মতে প্রাসঙ্গিক হবে। তৃতীয় পক্ষের স্বীকৃতি, থার্ড পারসনে যেটা বলবে সেইটা এই বিষধারাতে প্রাসঙ্গিক হবে। সবাই একটু বলেন তো বিষধারা বোঝা গেছে কিনা? সবাই একটু ওকে লেখেন যদি বুঝতে পারেন, সমস্যা থাকলে আবার রিপিট করতে বলেন। 21 ধারা পড়ব না আমরা, 22 ধারা দলিলের বিষয়ে। দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। একটা দলিল, সেখানে তো লেখা থাকে বিভিন্ন কিছু। মনে করেন আপনার একটা জায়গা জমির দলিল, সেখানে লেখা আছে আপনি কত শতাংশের মালিক।
আপনি দলিলটা না এনে আদালতে এসে বলতেছেন, স্যার আমার দলিল তো বাড়ি, দলিল লেখা আছে আমি 30% মালিক। তখন আদালত বলবে, ভাই দলিলের বিষয় তো তোমার মুখের কথা আমি বিশ্বাস করবো না, ইউ হ্যাভ টু শো ইউর ডকুমেন্টারি। তোমার দলিলের বিষয়ে দলিল উপস্থাপন করতে হবে, ডাইরেক্ট দলিল দেখে আমি বিশ্বাস করব। দলিলে 10% লেখা আছে, তুমি বলতেছো 30%, তুমি তো 30% বলতে পারো। তাই দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি, মুখের কথা গ্রহণযোগ্য না। তবে গ্রহণযোগ্য একটা ক্ষেত্রে, সেইটা বলা আছে 22 ধারায়। দলিলের বিষয়ে মুখের কথা গ্রহণযোগ্য নয়, তবে একটা ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে 22 ধারায়। সেটা হচ্ছে এই দলিলটি জাল কিনা এরকম যদি প্রশ্ন ওঠে। আবার 22 ধারা বোঝেন, দলিলের বিষয়ে মুখের কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তবে একটা ক্ষেত্রে গ্রহণযোগ্য, যখন দলিলটি জাল কিনা এরকম যখন প্রশ্ন উঠবে, তখন এই মুখের কথা বা স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি তখন গ্রহণযোগ্য হবে। 5 থেকে 55 সব ধারা হচ্ছে বিষয়ের প্রাসঙ্গিকতা, অর্থাৎ কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়। 22 ধারা দলিলের বিষয়ে দলিলের বিবরণ মৌখিকভাবে গ্রহণযোগ্য নয়, তবে সেটাও একটা ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, যখন দলিলটি জাল কিনা এরকম প্রশ্ন উঠবে, তখন মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য। ঠিক 22-এর স-টাইপেন ক, একটা নতুন ধারা 22 স-টাইপেন ক, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। ডিজিটাল রেকর্ড অর্থাৎ একটা অনলাইন, যে কোনো একটা অনলাইন মাধ্যমে যে একটা রেকর্ড। মনে করেন একটা চিঠি বানাইলেন আপনি, এসপি স্যারের সিগনেচারটা আপনি নিজে দিয়ে একটা চিঠি ইস্যু করে অনলাইনে ছেড়ে দিলেন। তাহলে এই যে একটা ডিজিটাল রেকর্ড, এইটা সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে যখন এই রেকর্ডটা জাল কিনা বা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কিনা এরকম প্রশ্ন উঠলে তখন সেক্ষেত্রেও মুখের কথা প্রাসঙ্গিক হবে। 22 ধারা এবং 22-এর ক দুইটা সেম। 22 ধারা হচ্ছে অ্যানালগ, পুরাতন, যে সাধারণ দলিলের মধ্যে যা লেখা আছে সেটা মুখের কথা গ্রহণযোগ্য হবে না, তবে এই দলিলটা জাল কিনা এরকম যদি কেউ প্রশ্ন করে তখন মুখের কথা গ্রহণ হবে 22 ধারায়। কারেন্ট চলে গিয়েছে। আর 22-এর কতে হবে ডিজিটাল বিষয়। 1 মিনিট অপেক্ষা করেন সবাই। তাহলে 22 ধারা হচ্ছে অ্যানালগ, পুরাতন পদ্ধতি, আর 22-এর ক হচ্ছে ডিজিটাল মাধ্যমে, ডিজিটাল রেকর্ডের যে সকল বিষয়বস্তু আছে, ডিজিটাল চিঠিপত্র বা দলিলে যেগুলো লেখা আছে সেইগুলো সম্পর্কে মুখের কথা গ্রহণযোগ্য হবে। এই রেকর্ডটি জাল কিনা বা কৃত্রিম কিনা শুধুমাত্র এইরকম প্রশ্ন উঠলে তখন এই মুখের কথা গ্রহণযোগ্য হবে। এতটুকু জেনে রাখেন। তাহলে আপনারা সবাই একটা কথা বলেন তো, আমরা এতদিন যে ভয়টা পেয়েছি, সাক্ষ্য আইন মানে কঠিন কঠিন কঠিন, এই যে 1 থেকে 23 ধারা পর্যন্ত, এখন এখানে আপনার কোন ধারাটা বাজে আপনি বলেন তো? আপনি তো কেবল আমরা 3টা ক্লাস করলাম, একবার রিভিশন, একবার মাত্র।
এতেই আপনার 1 থেকে 23 মোটামুটি আপনার আয়ত্তে আসছে কিনা সবাই একটু বলেন তো কমেন্টে। এভাবে যদি আমরা পড়ি আমরা সাক্ষ্য আইন পারবো কিনা, এবং সাক্ষ্য আইন সম্পর্কে আমাদের যে কথিত বা প্রচলিত ভয় ভীতি আদৌ এটা গ্রহণযোগ্য কিনা, বা এটাকে আমরা ওভারকাম করতে পারবো কিনা। সাক্ষ্য আইন থেকে প্রশ্ন আসলে আমরা স্মার্টলি অ্যান্সার করতে পারবো কিনা। 1 থেকে 23-এ অলরেডি আমরা মোটামুটি আয়ত্ত করছি। এ থেকে আপনি কি মনে হয় আপনি পারবেন কিনা, আমাদের ভয় করা উচিত কিনা? তাহলে এভাবে আমরা শিখব। সবাই একটু হুঁশ রাখবেন প্লিজ। 11 ধারা, আসামি সবসময় নিজেকে বলবে স্যার আমি নির্দোষ, আমি নির্দোষ, কিন্তু আসামির কথা আদালত গ্রহণ করবে না, কোনোভাবেই আসামির কথা আদালত গ্রহণ করবে না। তবে 2টা ক্ষেত্রে আসামির কথাও আদালতে গ্রহণযোগ্য হবে। একটা ওই যে বললাম, যখন কি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় কি অসঙ্গতিপূর্ণ বা গরমিল দেখা দেবে তখন। আর একটা হচ্ছে যদি সেই ঘটনাগুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে। 12 ধারায় যে সকল বিষয় ক্ষতিপূরণের মামলায় যে সকল ডকুমেন্ট ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সে সকল বিষয় প্রাসঙ্গিক 12 ধারায়। 13 ধারায় অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠলে যা যা প্রাসঙ্গিক। তাহলে 14 ধারা, আসামি একটা অপরাধ করছে, অপরাধ করার সময় তার মনের অবস্থাটা কেমন ছিল, সে কি ইচ্ছা করে করছে না অনিচ্ছা সহকারে করছে, বা সরল বিশ্বাসে করছে নাকি না বুঝে করছে, এই সমস্ত বিষয় 14 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। 15 ধারা, আসামি ইচ্ছা করে এই কাজটা করতেছে নাকি হঠাৎ তার সাথে এরকম হচ্ছে, এগুলো 15 ধারায় প্রাসঙ্গিক হবে। 16 ধারায় ওই যে হাসি কাচ্চি বিরিয়ানি দীর্ঘদিন ধরে সুনাম আছে, ব্যবসায়িক রীতি, তো সেটা সম্পর্কে হঠাৎ যদি প্রশ্ন ওঠে তখন রীতির অস্তিত্ব প্রাসঙ্গিক হবে 16 ধারায়। 17 ধারায় স্বীকৃতি কাকে বলে, 18 ধারায় কে কে স্বীকৃতি দিতে পারে, আর 20 হচ্ছে থার্ড পারসন, তৃতীয় ব্যক্তির কথা শুনলেই আমাদের মাথায় 20 চলে আসে। 20 হচ্ছে তৃতীয় পক্ষের স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। 22 দলিলের বিষয়ে মুখের কথা গ্রহণযোগ্য নয়, তবে দলিলটি জাল কিনা এরকম প্রশ্ন উঠলে তখন মুখের কথা গ্রহণযোগ্য। 22 ক ডিজিটাল মাধ্যমের কোনো দলিলপত্রর বিষয়ে মুখের কথা গ্রহণযোগ্য হবে না, তবে এটা জাল কিনা বা কৃত্রিমভাবে তৈরি কিনা, এআই দিয়ে তৈরি কিনা, এই ধরনের প্রশ্ন উঠলে তখন মুখের কথা বা মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই পড়ালেখার প্রতি ভালোবাসা রাখবেন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবেন। এখনো 4 মাসের মতো আছে, 4 মাসে অনেক সময়, 4 মাসে অনেক কিছু করে ফেলা সম্ভব। আমাকে উৎসাহ দিবেন, নিজেরা পড়বেন। আপনার প্রমোশন হইলে আমার কিছুই না, কিন্তু আপনার লাভ। আমার ছুটি হয়ে আছে, আমি যদি মনে করেন আপনাদের না পড়াইতাম এতদিনে আমি 2 বার ছুটি যাইতাম, কারণ আমার তো কোনো কাজ নেই। আমি ছুটি গেলে আমার ডিউটি নাই, আমার ছুটি গেলে আমি রিল্যাক্স, ডিউটি করা লাগবে না। কিন্তু আমি এখানে বসে ডিউটি করি, এবং শুধুমাত্র আপনাদের কারণে যে আমার সিলেবাসটা কমপ্লিট করতে হবে, আপনাদেরকে প্রস্তুত করে দিতে হবে, আমি কথা দিয়েছি। সেই জন্য আমি বাড়ি যাই না, মাকে বরিশাল নিয়ে আসছি। মা কান্নাকাটি করে
যে তুই একটু বাড়ি আয়, আমি মাকে বরিশাল নিয়ে আসছি, তারপর আমি বাড়ি যাচ্ছি না, ছুটি নিয়ে যাচ্ছি না, বাড়িতে অনেক কাজ, তাও শুধু আপনাদের জন্য। এই কথাটা একটু মাথায় রাখবেন। আপনারা আমাকে পড়ালেখা করে একটা ভালো কিছু উপহার দিবেন, বলতে একটা ভালো রেজাল্ট উপহার দিবেন। আপনারা ভালো কিছু হোক। ইয়ং জেনারেশন আমরা সবার আগে উঠে আসব, আমাদের মধ্যে একাত্মতা থাকুক, পড়ালেখার প্রতি ভালোবাসা থাকুক। উই হ্যাভ টু বি এ স্মার্ট অফিসার। সো থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।